পৃষ্ঠা 207। প্রকল্প 2, চিঠি, ইংরেজি থেকে বাংলা। Against fascism, AGAINST, against, FASCISM, F capital। তার নিচে বন্ধনী শুরু, letter written to C.F. Andrews, A capital, ANDREWS, বন্ধনী শেষ। Vienna, 20 July 1926। ডান দিকে এটি লেখা, বাঁ দিকে লেখা my friend, paragraph. My mind is passing through a conflict. I have my love and gratitude for the people of Italy. I deeply appreciate their feeling of admiration for me, which is so genuine and generous. On the other hand, the Italy revealed in fascism alienates herself from my own ideal picture of that country, which I should love to cherish in my heart. Bangla. ফ্যাসিবাদের বিরুদ্ধে ফয়জফলা আকার দন্তেশ্বয় হর্ষই। বন্ধনী C.F. অ্যান্ড্রিউসকে অয়জফলা আকার দন্তের নয়ডয় রফলা হর্ষ বর্গীয় জ। অ্যান্ড্রিউজকে লিখিত পত্র। ফ্যাসিবাদের পাশে টিকা নম্বর 1, অ্যান্ড্রিউজের পাশে টিকা নম্বর 2। তার নিচে ডান দিকে লেখা ভিয়েনা, 20 জুলাই, 1926। বাদিকে লেখা বন্ধু বরেশু, প্যারাগ্রাফ। আমার মন একটি দ্বন্দ্বের মধ্য দিয়ে চলছে। ইটালির জনসাধারণের জন্য রয়েছে আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি গভীরভাবে অনুভব করেছি আমার প্রতি তাঁদের উদার এবং অকৃত্রিম মুগ্ধতা, কিন্তু ফ্যাসিস্ট ইটালির যে চিত্র এখন পাওয়া যাচ্ছে তা কিন্তু আমার মনের মণিকোঠায় রাখা এই দেশটির আদর্শ চিত্র থেকে সম্পূর্ণ আলাদা এবং বিচ্ছিন্ন একটি রূপ। I fervently hope, পৃষ্ঠা 208, that this movement is not in harmony with the true nature of Italy, and that it is only a momentary eruption on her surface life. The painful facts about this movement that are daily coming to my notice since I have left Italy make them almost a matter of personal grievance for me because of the assurance I have had from the people of that land of their regard for my own self. আমি ঐকান্তিকভাবে বিশ্বাস করি এই আন্দোলন ইটালির প্রকৃত রূপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি শুধুমাত্র তার বাহ্যিক জীবনে ক্ষণস্থায়ী অগ্ন্যুৎপাত। প্রতিদিনই এই আন্দোলন সম্বন্ধে যন্ত্রণাদায়ক ঘটনা আমার নজরে আসছে। বিশেষ করে ইটালির জনগণের আমার প্রতি যে অক্ষুণ্ণ শ্রদ্ধা রয়েছে তার প্রমাণ পেয়েছি আমি ইটালি ছেড়ে আসার পরও যা অব্যাহত। প্যারা। You know that I had my first introduction to Italy when I was invited to Milan, MILAN, M capital, last year. It takes long to study the mind of a people, but not to feel their heart when that heart opens itself. আপনি জানেন গত বছর ইটালির সঙ্গে আমি প্রথম পরিচিত হই যখন মিলান শহরে নিমন্ত্রিত হয়েছিলাম। মানুষের মন বুঝতে সময় লাগে, কিন্তু উন্মুক্ত হৃদয়ের উত্তাপ অনুভব করতে দেরি হয় না। I was in the town only for a few days, and in that short time I realized that the people really loved me. One can claim rightly or wrongly praise as one's desert, but love is a surprise every time
that it comes. অল্প সময় থাকাতেই ওই শহরে আমি কিছু দিনের জন্য ছিলাম। অল্প সময়ের থাকাতেই আমি বুঝেছিলাম যে ওখানকার মানুষ সত্যিই আমাকে ভালোবাসে। কেউ ঠিক কেউ বেঠিকভাবে আমায় প্রশ্ন করে থাকে, কিন্তু ভালোবাসা প্রতিবারই আশ্চর্য রূপে দেখা দেয়। I was strongly moved by that surprise when I found loving friends and not merely kind hosts in the people of Italy. It grieved me deeply, and I felt almost ashamed when I suddenly fell ill and had to sail back home before I could fulfill my engagements in all other towns. আমি গভীরভাবে অনুভব করেছি যে সেই প্রীতি বন্ধুরা দিয়েছেন শুধুমাত্র দয়ালু নিমন্ত্রণকর্তা বা ইটালি জনগণ হিসেবে নয়। আমি যখন হঠাৎই অসুস্থ হয়ে পড়লাম তখন আমাকে অত্যন্ত দুঃখিত এবং প্রায় লজ্জিত হয়ে অন্য সমস্ত শহরের কর্মসূচি পালন না করেই দেশে ফিরে আসতে হয়েছিল। প্যারাগ্রাফ। Then followed the magnificent gift from Mussolini, M capital Musssolini, Mussolini, an almost complete library of Italian literature for my institution. It was a great surprise to me. In this greeting, I felt the touch of a personality which could express itself in this manner in an appropriate action of unstained magnificence. তারপরই এলো মুসোলিনির টিকা ৩, কাছ থেকে সেই বিশাল উপহার, ইতালীয় সাহিত্যের প্রায় সম্পূর্ণ এক গ্রন্থাগার আমার প্রতিষ্ঠানের জন্য। এই ঘটনার মাধ্যমে আমি পেয়েছিলাম এক ব্যক্তিত্বের স্পর্শ যা অপ্রতিহত বিশালত্বের সম্প্রীতিপূর্ণ ক্রিয়ার মাধ্যমে প্রকাশ পেতে পারে। প্যারাগ্রাফ। This helped me to make up my mind to visit Italy once again, in spite of the misgivings created by the reports reaching us in India about the character of the fascist movement. I could gather from the literature that had come to my notice that the fascist movement contained innate elements that were against my ideals, that it was tainted by conspiracy, dealing its blows in secret, driving the corrupt politics of Europe towards barefaced barbarity. এই ঘটনায় আমি মনস্থির করে নিলাম আবার ইটালি যাব। যদিও সেই সময় ফ্যাসিস্ট আন্দোলনের চরিত্র নিয়ে অনেক হতাশাব্যঞ্জক সংবাদ ভারতবর্ষে এসে যাচ্ছিল, আমার কাছে যে সংবাদ এসেছে তার থেকে জানতে পেরেছিলাম যে ফ্যাসিস্ট আন্দোলনের এমন সমস্ত উপাদান আছে যা আমার আদর্শের পরিপন্থী। ফ্যাসিবাদ কলঙ্কিত ছিল ষড়যন্ত্রের দ্বারা, গোপনে আঘাত হানার দ্বারা, ইউরোপের দুর্নীতিপূর্ণ রাজনীতিকে অনবগুণ্ঠিত বর্বরতার দিকে ঠেলে দেওয়ার দ্বারা। But lately we have lost our faith in all mutually recriminating reports from the Western countries. For it is an open secret that along with the army and navy and aircraft, the bigger nations of the West, W capital, WEST, think it necessary to maintain their organizations of the worldwide propaganda of misrepresentation. অবশ্য সম্প্রতি পশ্চিমী দেশ থেকে পরস্পর বিরোধী সংবাদের উপর আমরা বিশ্বাস হারিয়েছি। এখন এই গোপন কথা সর্ববিদিত যে পশ্চিমের বড় বড় রাষ্ট্রগুলি মনে করে সৈন্যবাহিনী, নৌবহর এবং বিমান বাহিনীর সাথে সাথে ভুল তথ্য প্রচারের জন্য বিশ্বব্যাপী সংগঠন থাকারও প্রয়োজন। Neither did I have any qualification nor the intention to dabble in politics which specially concerns any of the European countries, and this was why I wanted to keep my mind neutral when I came to Italy.
But we live in a whirlwind to talk today, and an individual like myself is compelled to contribute to that universal noise dragged by the chain of karma, as we say in our country. এখন এই গোপন কথা সর্ববিদিত যে পশ্চিমের বড় বড় রাষ্ট্রগুলি মনে করে সৈন্যবাহিনী, নৌবহর এবং বিমান বাহিনীর সাথে সাথে ভুল তথ্য প্রচারের জন্য বিশ্বব্যাপী সংগঠন থাকাও প্রয়োজন। আমার সেই রাজনীতি নিয়ে চর্চা করার কোনো যোগ্যতা বা অভিলাষ নেই, যা কেবল ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করে। আর সেই জন্যই আমি ইটালিতে নিরপেক্ষ মন নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা এখন যেন কথার এক ঘূর্ণির মধ্যে বাস করি, আর তাই আমার মতো একজনকে বাধ্য হতে হয় কর্মফলের শৃঙ্খল দ্বারা আকর্ষিত হয়ে সেই শব্দ ব্রহ্মে অংশগ্রহণ করতে, যেরকম আমাদের দেশে কথায় প্রচলিত আছে। প্যারাগ্রাফ। I've allowed myself to fall a victim to this relentless karma with its ever-lengthening coil of consequence when I succumbed to the importunity of press interviews in Italy. আমি সেই অদম্য নিয়তির সদা প্রসারণশীল ঘটনাক্রমের পাকে পাকে নিজেকেই জড়িয়ে ফেলেছিলাম যখন ইটালিতে নাছোড়বান্দা সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলাম। প্যারাগ্রাফ। An interview is a dangerous trap in which our unwary opinions are not only captured but mutilated. Words that come out of a moment's mood are meant to be forgotten, but when they are snapshotted, SNAP, snap-shotted, shotted, most often our thoughts in them are presented in a grotesque, grotesque posture, which is an irony of accident. পৃষ্ঠা 209। সাক্ষাৎকার হচ্ছে এমন একটি ভয়ঙ্কর ফাঁদ যাতে আমাদের অসাবধানতা বশত বলা মতগুলিকে শুধু তুলে নেওয়া হয় না, বিকৃত করে দেওয়া হয়। কোনো এক মুহূর্তে যেভাবে কথা উঠে আসে তা বিস্তৃত হয়ে যাওয়াই বাঞ্ছনীয়, কিন্তু সেইগুলিরই চকিত চিত্রণে আমাদের অধিকাংশ চিন্তা প্রবাহই অদ্ভুত রূপে মূর্ত হয়ে ওঠে, যেন কোনো দুর্ঘটনার পরিহাস মাত্র। The camera in this case being also a living mind, the picture becomes a composite one in which two dissimilar features of mentality have a misalliance that is likely to be unhappy and undignified. এই সমস্ত ক্ষেত্রে ক্যামেরা যেন জীবন্ত মনের প্রতিচ্ছবি হয়ে ওঠে দুটি অমিল দৃষ্টিভঙ্গি ও মানসিকতার প্রতিরূপ, এবং সেই অবাঞ্ছিত সহযোগ প্রায়শই অসুখী ও অমর্যাদাকর হয়ে থাকে। প্যারাগ্রাফ। My interviews in Italy were the products of three personalities, that of the reporter, the interpreter, and mine. Over and above that, there evidently was a hum, HUM, in the atmosphere of another insistent and universal whisper which, without our knowing it, mingled in all our talks. Being ignorant of Italian, I had no means of checking the result of this concoction. The only precaution which I could take was to repeat emphatically to all my listeners that I had no opportunity to study the history and character of fascism. ইটালিতে আমার সাক্ষাৎকারীরা তিনটি ব্যক্তি স্বরূপের সমাহারে গঠিত ছিলেন: সাংবাদিক, দোভাষী এবং আমি স্বয়ং। এর ওপরেও অত্যন্ত জেদি বিশ্বব্যাপী এক ফিসফিসানির শব্দ হাওয়ায় নিশ্চিতভাবে ভেসে বেড়াত, যা আমাদের অজান্তে সমগ্র কথোপকথনেই প্রভাব বিস্তার করত।
ইতালীয় ভাষায় অজ্ঞ আমি কোনোভাবেই ওই মিথ্যা কাহিনীকে বুঝতে পারতাম না। একমাত্র যে সাবধানতা আমি নিয়েছিলাম তা হলো প্রত্যেক শ্রোতাকে জোর দিয়ে পুনরাবৃত্তি করে বুঝিয়ে দিতাম যে ফ্যাসিবাদের ইতিহাস বা চরিত্র নিয়ে পড়াশোনা করার কোনো সুযোগ আমি পাইনি। প্যারাগ্রাফ। But since then I have had the chance of knowing the contents of some of these interviews from the newspaper cuttings that my friends have gathered and translated for me. And I was not surprised to find in them what was inevitable. Through misunderstanding, wrong emphasis, natural defects in the means of communication, and the preoccupation of the national mind, some of these writings have been made to convey that I have given my deliberate opinion on fascism, expressing my unqualified admiration. কিন্তু তারপর থেকে আমার বন্ধুরা সংবাদপত্র থেকে যে সমস্ত অংশবিশেষ সংগ্রহ এবং অনুবাদ করেছিলেন আমার জন্য, সেগুলি পাঠ করে সাক্ষাৎকারের বিষয়গুলি অবগত হওয়ার সুযোগ হয়েছে এবং আমি সেইগুলি পড়ে একদম অবাক হইনি যা পূর্ব নির্ধারিত ছিল। ভুল বোঝাবুঝি, অসঙ্গত জোর দেওয়া, যোগাযোগের ক্ষেত্রে স্বাভাবিক একটি সমূহ এবং জাতীয় মানসিকতা নিয়ে পূর্ব সিদ্ধান্ত, এর সবগুলির জন্য ওই সাক্ষাৎকারগুলি পড়লে মনে হবে আমি ফ্যাসিবাদের উপর জ্ঞাতসারে মত প্রকাশ করেছি এবং শর্তহীন মুগ্ধতা প্রকাশ করেছি। প্যারাগ্রাফ। This time it was not directly the people of Italy whose hospitality I enjoyed, but that of Mussolini himself as the head of the government. এইবারের যাত্রায় আমি কিন্তু ইতালি জনগণের সরাসরি আতিথ্য গ্রহণ করিনি, বরং রাষ্ট্রের প্রধান রূপে মুসোলিনি নিজেই সেই দায় বহন করেছিলেন। প্যারাগ্রাফ। This was no doubt an act of kindness, but somewhat unfortunate for me. For always and everywhere official vehicle, though comfortable, move only along the chalked path of program, too restricted to lead to any places of significance or persons of daring individuality. They are for providing visitors only with specially selected morsels of experience. সেই রাষ্ট্রীয় আতিথেয়তা নিশ্চয়ই দয়া থেকে উদ্ভূত ছিল, কিন্তু আমার পক্ষে তা দুর্ভাগ্যজনকও ছিল, কারণ সব জায়গাতেই এবং সব সময়েই সরকারি গাড়ি আরামপ্রদ হলেও নির্দিষ্ট কর্মসূচির খড়ির গণ্ডি দিয়েই যেত। কোনো বিশেষ স্থানে যাওয়া বা কোনো সাহসী ব্যক্তিত্বের কাছে যাওয়া অত্যন্ত সীমাবদ্ধ হয়ে পড়েছিল। পর্যটকদের জন্য বিশেষভাবে নির্বাচিত অভিজ্ঞতার অংশ প্রদান করাই ছিল ওদের কাজ। প্যারাগ্রাফ। The opinions which I could gather in an atmosphere of distraction were enthusiastically unanimous in the praise of Mussolini for having rescued Italy in a most critical moment of her history from the brink of ruination. In Rome I came to know a professor, a genuinely spiritual character, a seeker of peace, who was strongly convinced not only of the necessity but of the philosophy of fascism. About the necessity I am not competent to discuss, but about the philosophy I am doubtful, for it costs very little to fashion a suitable philosophy in order to mitigate the rudeness of facts that secretly hurt one's conscience. সেই বিক্ষিপ্ত পরিবেশে আমি যে সমস্ত মত জানতে পেরেছিলাম তা ছিল মুসোলিনির প্রতি অতি উৎসাহজনক ঐকমত্যের অকুণ্ঠ প্রশংসা, যেহেতু তিনি ইটালিকে তার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। রোমে একজন অধ্যাপকের সঙ্গে আমার দেখা হয়েছিল,
যিনি একজন অকৃত্রিম অধ্যাত্মবাদী শান্তি সন্ধানী ব্যক্তি ছিলেন এবং গভীরভাবে বিশ্বাস করতেন ফ্যাসিবাদী শুধু প্রয়োজনীয় নয়, তার দর্শনেরও প্রয়োজন আছে। প্রয়োজনীয়তার সম্পর্কে আলোচনা করার যোগ্যতা আমার নেই, কিন্তু দর্শন সম্বন্ধে আমি অত্যন্ত সন্দেহগ্রস্ত। About the necessity I am not competent to discuss, but about the philosophy I am doubtful, for it costs very little to fashion a suitable philosophy in order to mitigate the rudeness of facts that secretly hurt one's conscience. One thing that surprised me most, coming from the mouths of fervent patriots, that the Italian people, owing to their unreasoning, impulsive nature, had proved their incapacity to govern themselves, and therefore, in the inevitable logic of things, they lent themselves to be governed from the outside by strong hands. পৃষ্ঠা 210। প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করার যোগ্যতা আমার নেই, কিন্তু দর্শন সম্বন্ধে আমি অত্যন্ত সন্দেহগ্রস্ত। সেই অনুযায়ী কোনো ব্যক্তির বিবেককে গোপনে আহত করে এমন ঘটনাবলীর দৃঢ়তা হ্রাস করার জন্য উপযুক্ত দার্শনিক মতবাদ তৈরি করা খুব কঠিন নয়। আমি সব থেকে আশ্চর্য হয়েছি তখনই যখন তীব্র দেশভক্ত ইতালীয়রা বলছেন যে ইতালির জনগণ তাঁদের যুক্তি বহির্ভূত আবেগপ্রবণ প্রকৃতির জন্য নিজেদের শাসন করবার অযোগ্য প্রমাণিত হয়েছেন। অতএব সেই অমোঘ যুক্তিতে পৌঁছে যাওয়া যে তাঁরা চান বাইরের শক্ত হাতের শাসন, যদিও ইতালিকে নিয়ে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনার বৈধতা নিয়ে ইউরোপীয় সমালোচকরা অভিযোগ করেছেন। However, these are the facts that immediately and exclusively concern Italy herself, the validity even of which has something been challenged by European critics. But whatever may be the case, the methods and the principle of this fascism concern all humanity, and it is absurd to imagine that I could ever support a movement which ruthlessly suppresses freedom of expression, enforces observances that are against individual conscience, and walks through a blood-stained path of violence and stealthy crime. সে যা কিছুই হয়ে থাক না কেন, ফ্যাসিবাদের নীতি এবং প্রয়োগ সমগ্র মানব সমাজকে প্রভাবিত করে। একথা কল্পনাতীতভাবে একদমই অসার যে আমি কখনোই এইরকম একটি আন্দোলনকে সমর্থন করব না যা নিজের মতো করে মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে, এমনই কিছু পালনীয় নিয়ম জারি করে যা ব্যক্তি বিবেকের অনুশাসনের বিরুদ্ধে এবং যার যাত্রা চলে হিংসার রক্তাক্ত পথে চোরাগোপ্তা বিরাট অন্যায় করে। I have said it over and over again that the aggressive spirit of nationalism and of imperialism religiously cultivated by most of the nations of the West is a menace to the whole world. The demoralization which it produces in European politics is sure to have disastrous effects, especially upon the peoples of the East, who are helpless to resist Western methods of exploitation. It would be most foolish, if it were not almost criminal, for me to express my admiration for a political ideal which openly declares its loyalty to brute force as the motive power of civilization. আমি বারংবার একথা ঘোষণা করেছি যে এই অতি উগ্র আক্রমণাত্মক জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদ যাকে পশ্চিমের বহু রাষ্ট্র পূজার বেদিতে বসিয়েছে তা সমগ্র বিশ্বের কাছে এক চরম বিপদ নিয়ে এসেছে। এর জন্য যে নীতিভ্রষ্টতা ও দুরাচার ইউরোপীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে তা নিশ্চিতভাবেই প্রাচ্যের জনগণের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে।
কারণ তারা পশ্চিমী শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অসমর্থ। That barbarism is not altogether compatible with material prosperity may be taken for granted, but the cost is terribly great. It is fatal. This worship of unscrupulous force as the vehicle of nationalism keeps ignited the fire of international jealousy, which is for universal incendiarism, a fearful orgy of devastation. The mischief of the infection of this moral aberration is great, because today the human races have come close together, and any process of destruction once set going does its work in an enormously wholesale manner. Knowing all this, could I be credited to having played my fiddle while an unholy fire was being fed with human sacrifice? Question mark. আমার পক্ষে নির্বোধের মতো বা অপরাধীর মতো কাজ হতো যদি আমি এমন একটি রাজনৈতিক আদর্শের প্রতি মুগ্ধতা প্রকাশ করতাম যা উন্মুক্তভাবে ঘোষণা করে পাশব শক্তি হল সভ্যতার চালিকা শক্তি। ওই বর্বরতা হয়তো জাগতিক ঐশ্বর্যের সঙ্গে তুলনীয় নয়, এবং কখনো কখনো তাও মেনে নেওয়া হয় অবশ্যম্ভাবী রূপে, কিন্তু তার মূল্য বড় ভয়ঙ্কর। আত্মঘাতী জাতীয়তাবাদের বাহন হিসেবে এই অশুভ শক্তির আরাধনাই আন্তর্জাতিক হিংসার কারণ, যা প্রশস্ত করেছে বিশ্বব্যাপী উগ্রবাদ বা ধ্বংসের বিকৃত নৃত্য। এই নৈতিক অবনমনের সংক্রমণ অত্যন্ত ক্ষতিকারক, কারণ সমগ্র মানবজাতি এখন আরও কাছাকাছি এসেছে, এবং তাই কোনো ধ্বংসের প্রক্রিয়া একবার শুরু হলে তা ব্যাপক এবং সর্বগ্রাসী হয়ে উঠবে। এত সব জানার পরেও আমি ওই অপবিত্র অগ্নি, যার সমিধ হল মানুষের বলিদান, তাকে সমর্থন করি কি না এই প্রশ্ন উঠতে পারে কি? পড়া চলছে পরের ফাইলে।